সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে ইরানের কঠোর প্রতিক্রিয়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরান সাম্প্রতিক যুদ্ধে মোট 12টি ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান, বাগের গালিবাপের হুঁশিয়ারি। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষায় সতর্ক করল পাকিস্তান। ইরান এবং ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয়ে আছে ইসরায়েল, কি সেই অস্ত্র? নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেফতার করা হবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর হুঙ্কার। ইরানি হামলায় কত মার্কিন সেনা আহত জানালো পেন্টাগন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে ইরানের কঠোর প্রতিক্রিয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ধ্যায় ওমান সাগরে ইরানের উপকূলের কাছে ইরানি বাণিজ্যিক জাহাজ তুস্কার উপর মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবৈধ এবং বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। পাস্টুডে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনায় জাহাজের নাবিক কর্মী এবং সেখানে তাদের পরিবারবর্গের প্রতি ভীতি প্রদর্শনের মাধ্যমে সংগঠিত হয়েছে এবং এটি সামরিক জলদস্যুতা এবং সন্ত্রাসী কার্যকলাপ। এটি কেবল জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অমৌলিক নীতি এবং নিয়মের লঙ্ঘনায় একই সাথে 19 এপ্রিল যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘনের আরেকটি উদাহরণ এবং একটি ইসলামিক প্রদত্ত ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই বিষয়ে জাতিসংঘ মহাসচিব এবং ওই সংস্থার নিরাপত্তা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা এবং কঠোর জবাব দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং দায়িত্বশীল সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র পাস্টুডে। ইরান সাম্প্রতিক যুদ্ধে মোট 12টি ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বলেছেন, তার দেশের উপর সাম্প্রতিক যুদ্ধে দেশটি কেবল ইসরায়েল এবং মার্কিনের মোকাবেলা করে একই সঙ্গে 12টি ফ্রন্টে যুদ্ধ করেছে। আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন। আলী রেজা শেখ বলেছেন, সর্বোচ্চ নেতা এবং সিনিয়র সামরিক কমান্ডারদের হারানোর পরও অন্য কোনো দেশ এত দ্রুত কার্যকরভাবে বিভিন্ন ফ্রন্টের শত্রুর আগ্রাসনের জবাব দিতে সক্ষম হতো না যেমনটা সক্ষম হয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার কারণে শত্রুরা ইসলামী ওই দেশটির সঙ্গে আলোচনার সাথে বসতে বাধ্য হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এই বিষয়টি কৌশলগত যুদ্ধের পরিবেশের সক্ষমতা হিসেবে পরিচিত বলে আরজ শেখ বলেছেন। 40 দিনের এই যুদ্ধে বিশ্বের সামরিক পরিবেশ এবং সাহিত্যকে বদলে দিয়েছে এবং প্রতিরক্ষা নীতিতে এই যুদ্ধ নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। সূত্র পাস্টুডে। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান, বাগের গালিবাপের হুঁশিয়ারি। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা যেতে রাজি নয়, বরং আবার যদি যুদ্ধ শুরু হয় তবে যুদ্ধের ক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাব। মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে গালিবাব বলেছেন, আমরা যুদ্ধের ক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত। ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমরণের টেবিল বানাতে চাইছেন বলে অভিযোগ করেছেন গালিবাব। তিনি লেখেন, তিনি নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাইছেন। পাকিস্তান রাজধানী ইসলামাবাদে গত 11 এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় গালিবাব ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দ্বিতীয় দফার সভা আলোচনার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। সূত্র বিবিসি দ্য গার্ডিয়ান।
ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করল পাকিস্তান। ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকার পক্ষ থেকে ট্রাম্পের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বরাদ্দে এই তথ্য জানিয়েছেন মিডল ইস্ট আই। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে পাকিস্তান। এই উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্পকে সংযুক্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, আমরা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি, পরিস্থিতি বদলাচ্ছে। আমরা আশা করছি আগামীকালে এবং পরের দিনের মধ্যে ইরানে একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে। এই কর্মকর্তা জানান, দুদেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান এবং ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তান নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে বলেছেন, আলোচনার জন্য তিনি তাড়াহুড়া করবেন না। আবার অন্যদিকে দাবি করেছেন দ্রুত চুক্তি হবে এবং সেটি 2015 সালের জেসিপি এর চেয়ে ভালো চুক্তি হবে। তিনি অভিযোগ করেন, ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়েছে কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। ট্রাম্প আরো স্পষ্ট করেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ত্যাগ করতে হবে, এ বিষয়ে তাদের কোনো ছাড় নাই। তিনি আরো বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। ইরান ও ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয়ে আছে ইসরায়েল। কি সেই অস্ত্র? ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাবেল মান্দাব প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-কৌশলগত কেন্দ্র হিসেবে আবার সামনে উঠে এসেছে, যা ওই অঞ্চলের অর্থনৈতিক এবং নিরাপত্তা ভারসাম্যকে নতুন করে নির্ধারণ করতে পারে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাদ্দে পাস্টুডে জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের উপর নতুন মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের ফলে বাবেল প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি তেল আবিবের জন্য গুরুতর হবে, কারণ ইসরায়েল এশিয়া এবং আফ্রিকার সাথে যোগাযোগের জন্য ওই সমুদ্রপথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আনসারুল্লাহ আন্দোলনের একজন পদস্থ কর্মকর্তা হুসেন আল ইজি সাম্প্রতিক ট্রাম্পকে এই গুরুত্বপূর্ণ প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন জ্বালানি দপ্তর এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা দেওয়া তথ্য থেকে জানা যায়, বাবেল মান্দাব প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্যের 10 থেকে 15% চলাচল করে। এর অর্থ হলো ওই অঞ্চলের মধ্য দিয়ে প্রায় 60 লাখ ব্যারেল তেল এবং লক্ষ লক্ষ ঘনমিটার তরলকৃত প্রাকৃতিক গ্যাস যায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি অর অ্যান্টোলজি স্টাডিজের মতে, হরমুজ প্রণালী এশিয়া এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ, যার মধ্য দিয়ে প্রতিদিন 50 থেকে 70টি বাণিজ্যিক জাহাজ $10 মিলিয়ন বেশি মূল্যের পণ্য নিয়ে যাতায়াত করে। এখন যদি বাবেল মান্দাব প্রণালীটি বন্ধ করে দেওয়া হয় বা চলাচলের অযোগ্য করে তোলা হয়, তবে জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ এড়িয়ে যেতে বাধ্য হবে, যার ফলে প্রতিটি যাত্রায় 3000 থেকে 3500 নটিক্যাল মাইল দূরত্ব এবং 10 থেকে 15 দিন অতিরিক্ত যোগ হবে। প্রতিটি জাহাজের জন্য প্রতিদিন অতিরিক্ত $10 থেকে $20 লক্ষ খরচ হবে। ইসরায়েলি ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের বিশ্লেষক থেকে জানা যায়, বাবেল মান্দাব প্রণালীতে নৌ চলাচলে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পক্ষগুলোর মধ্যে ইসরায়েল অন্যতম হবে, কারণ লোহিত সাগরের বন্দর শহর এইলাত এশিয়া এবং আফ্রিকার বাজার প্রবেশের জন্য সম্পূর্ণরূপে ওই প্রণালীর উপর নির্ভরশীল। ইসরায়েল বন্দর কর্তৃপক্ষের মতে, এশিয়ার সাথে তাদের বাণিজ্যের 85% লোহিত সাগরের মাধ্যমে সম্পন্ন হয়। নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ঘোষণা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছে দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাগিয়ার বলেন, হাঙ্গেরি যদি আইসিসি সদস্য থাকে এবং পরোয়ানাভুক্ত যদি কেউ দেশটিতে প্রবেশ করেন, তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তার ভাষায়, এই আইন সবারই জানা, রাষ্ট্রপ্রধানও এর বাইরে নন। সাংবাদিকদের প্রশ্ন করেন, এই অবস্থানকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সাংঘর্ষিক নয়। জবাবে মাগিয়ার বলেন, নির্বাচন জয়ের পর তিনি অনেক বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং 1956 সালে সংগঠিত বিপ্লবের 70তম বার্ষিকী উপলক্ষে সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় তিনি স্পষ্ট করেন, তার আগের সরকার আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেটি তিনি বাতিল করেছেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন। উল্লেখ্য, আগের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুর উপর আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছিলেন। হাঙ্গেরিতে নেতানিয়াহুর সফরের সময় তিনি আইসিসি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। 2024 সালের 24 নভেম্বর আইসিসি গাজায় যুদ্ধবিরতি অভিযোগে নেতানিয়াহু এবং তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ইরানি হামলায় কত মার্কিন সেনা আহত জানালো পেন্টাগন। অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে পর্যন্ত ইরানি হামলায় অন্তত 415 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। সোমবার পেন্টাগনের প্রকাশিত সর্বশেষ তথ্যের বরাতে আনাদুলো এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। পেন্টাগনের উপাত্ত অনুযায়ী চলমান এই সংঘাতে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা চরম রূপ নেয়। এই সামরিক অভিযানে এখন পর্যন্ত 1300 বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর প্রতিক্রিয়ায় তেহরানে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা পার্শ্ববর্তী দেশগুলোতেও ড্রোন এবং মিসাইল হামলা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল 2 সপ্তাহের জন্য একটি সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি চলাকালে গত 11 এপ্রিল পাকিস্তানের ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বিরল সরাসরি বৈঠকে অনুষ্ঠিত হলেও কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যস্থতাকারীরা ইসলামাবাদে আবারও নতুন করে আলোচনা পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে যুদ্ধের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরতি বিক্ষোভ অব্যাহত রয়েছে, যেখানে এই বিক্ষোভকারী ইরান এবং ইসরায়েলের মধ্যকার ওই সংঘাত বন্ধের দাবি জানাচ্ছেন। ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, এর মাধ্যমে ওই কর্মকর্তা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তার সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা। এমন এক যুদ্ধ যার কোনো নির্দিষ্ট ফ্রন্ট লাইনে নেই। এই যুদ্ধে ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে লড়া হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের তথ্য এবং এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে। উপসাগর অঞ্চলে এখন যুদ্ধক্ষেত্রে মূলত তড়িৎচুম্বকীয় প্রণালী। দুপক্ষই চেষ্টা করছে প্রতিপক্ষের প্রযুক্তিতে অন্ধ করে দিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু ওই অস্বীকারের বাস্তব গুরুত্ব খুব বেশি নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ইরানের ড্রোন গোলাবারুদ ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তাতে ব্যবহার করে রুশ অবস্থান হামলা চালাচ্ছে। এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকায় নাকি লক্ষ্যবস্তু হয়েছিল, ফলে মস্কোর হিসাব বোঝা কঠিন নয়। গোয়েন্দা তথ্য এখন এক ধরনের মুদ্রা, পুতিন কেবল ওই মুদ্রা খরচ করছেন। সাবেক সিআই কর্মকর্তা ব্রুস বেকেল একবার বলেছেন, আধুনিক যুদ্ধে অনেক সময় স্থানগুলোর চেয়েও বেশি মূল্যবান। সে যে জানে শত্রু কোথায় আছে, শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনা তারই বেশি। উপসাগর অঞ্চলে এখন সেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। রাশিয়ার গোয়েন্দা সহায়তা ইরানকে এমন নির্ভুলভাবে মার্কিন এবং ইসরায়েলি সামরিক সম্পদের অবস্থা নির্ধারণ করতে সহায়তা করেছে, তা তেহরানের পক্ষে একা সম্ভব ছিল না। ইরানের নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট খুব সীমিত, খোলা সমুদ্রে দ্রুতগতির নৌবহর অনুসরণ করার জন্য তা যথেষ্ট নয়। রাশিয়ার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা নেই। তাদের উন্নতি নজরদারি স্যাটেলাইট নেটওয়ার্ক রয়েছে, বিশেষ করে কানপস বি স্যাটেলাইট, যা ইরানে যাওয়ার পর খাইয়াম নামে পরিচিত হয়েছে। কানপস বি স্যাটেলাইট তেহরানকে দিনরাত অপটিক্যাল বা রাডার চিত্র সরবরাহ করতে পারে। ইরানের জন্য একটি শুধু সামরিক সক্ষমতা একটি সহায়ক উপাদান নয়, বরং নির্ভুল আঘাত হানার কৌশলের ছায়াতন্ত্রের মতো কাজ করছে।